দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনাদের সঙ্গে আছেন মাহফুজ মিশা। আপনারা জানেন আরেকটি নির্বাচন কমিশনের যাত্রা শুরু হলো। নাসিরউদ্দিন কমিশনের যাত্রা শুরুর মধ্য দিয়ে 100 দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা যে ভোটের ট্রেনের কথা বলেছিলেন সেটি আসলে প্রস্তুত হলো। সেই ট্রেন কবে যাত্রা শুরু করে, গন্তব্য কোথায়, সেদিকে তার দিকে সবাই তাকিয়ে রয়েছে। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে যেরকম বড় রাজনৈতিক দল বিএনপি, একই সাথে সংস্কারের জন্য যে কমিশন গঠিত সেটির আগেই তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠিত হলো কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কে। সেসব নিয়ে যে আমরা আলোচনা করতে চাই, আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি ভোটের ট্রেন প্রস্তুত। তবে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শামা ওবায়দ। শামা ওবায়দ, স্বাগত আপনাকে। আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদ, আপনাকেও স্বাগত। এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মাসুদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আলোচনায় একটা জিনিস আমরা অনলাইনে অফলাইনে দেখতে পাচ্ছি যে সংস্কার, নির্বাচন, রাষ্ট্র মেরামত, এই প্রত্যয়গুলোর ভিতরে কোনটি আগে কোনটি পরে সেটা নিয়ে নানা রকম বিতর্ক চলছে। আপনি জানেন যে অনেকগুলো কমিশন সরকার শুরুতেই 6টি কমিশন গঠন করেছে, যাদের 31 ডিসেম্বরের ভিতরে রিপোর্ট দেওয়ার কথা। সেই কমিশনে একজন সম্মানিত সদস্য আছেন আমাদের সঙ্গে। সেটি নির্বাচন ব্যবস্থা নিয়ে যে কমিশন, বদিউল আলম মজুমদারের নেতৃত্বে। তার আগে নির্বাচন কমিশন গঠিত হলো পুরনো আইন অনুযায়ী, এবং নির্বাচন কমিশনে কতখানি চমক দেখলেন আমরা যদি আগের নির্বাচন কমিশনগুলোর সঙ্গে তুলনা করি। একজন সিইসি, একজন সামরিক কর্মকর্তা, একজন দুজন বেসামরিক আমলা, একজন বিচার বিভাগ থেকে আনা জেলা জজ পর্যায়ের, সেটি রয়েছে। ফলে সেটি নিয়ে আপনাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটা একটু শুনতে চাই। আমি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তো দিতে পারবো না এখানে, যেহেতু হচ্ছে আমি ফোরামের মুখপাত্র। আমি একটা ফোরামের মুখপাত্র, কিন্তু সেটা যদি আমি ফোরামের মুখপাত্র হিসেবে না বলে আমি ব্যক্তিগত জায়গা থেকে এখানে বলতে পারি। যদি আমরা আমাদের ফোরামের ডিসিশনটা আমরা আমাদের সংবাদ সম্মেলন করে আমরা হয়তো জানাবো বা করবো। তো ব্যক্তিগত জায়গা থেকে আমি এতটুকু বলতে পারি যে হচ্ছে আসলে আমরা এই দেশের মানুষ, এই ছাত্র জনতা, নাগরিক সবাই মিলে যে লড়াইটা করেছে, এই লড়াইকে প্রথম পিছুটানটাই নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে হয়েছে। এই লড়াইয়ের সাথে, এই সংগ্রামের সাথে, এই বিপ্লবের সাথে প্রথম যে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে যে এক ধরনের প্রতারণার কথাই বলি, যদি এটা একটু কঠিন ভাষা হয়ে যায়, এটা হয়েছে যেদিন সার্চ কমিটি গঠন করা হয়েছে। যদি রাজনৈতিক দলের চাপে যদি এত দ্রুতই নির্বাচন কমিশন গঠন করতে হয়, তাহলে নির্বাচন কমিশন সংস্কারের যে কথাটা, যেই কমিশনটা, সেই কমিশনটা গঠন করার কি দরকার ছিল? এখন নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশনটা করা হয়েছে, সেই কমিশনটা কি শুধুমাত্র যে কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে সেটা বাদে অন্যগুলা নিয়ে কি মানে গবেষণা করবে, নাই কিভাবে কোন প্রক্রিয়ায় কোন ক্রাইটেরিয়ায় একজন নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়া হবে সেটাও ওনাদের মানে হচ্ছে বিষয়, গবেষণার বিষয়, আলাপ আলোচনার বিষয়। তাহলে সেই রিপোর্ট আসার আগেই কেন হচ্ছে তড়িঘড়ি করে নির্বাচন কমিশন? কালকে কি নির্বাচনটা দিতে হবে? নির্বাচনের জন্য এত তাড়াহুড়া কেন? এই যে এতদিন রাজনৈতিক দলগুলো অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাই, অতি দ্রুত নির্বাচন কমিশন চাই, এই যে কথাবার্তার পর সরকার, আমরা যেটা দেখতেছি যে এই যে চাপে পড়ে একটা নির্বাচন, আগের ফ্যাসিস্ট হাসিনার, আমি সবচেয়ে একটা বিষয় বুঝে যাচ্ছে, ফ্যাসিস্ট হাসিনার তৈরি করে দেওয়া যে নিয়ম, যে রূপরেখা, সেই রূপরেখার ভিত্তিতে যে আইন, সেই আইনের ভিত্তিতে আপনি একজন নির্বাচন কমিশন গঠন করে দিলেন। তাহলে এটার তো সমালোচনা তখন অনেকেই করছে যে এটা, আপনি যেটা বলছেন সেটা যদি বিশ্বাস করেন আপনি, এবং সেটি নিয়ে ধরেন এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক বক্তব্য না হয়ে যদি সমন্বয়ক মাসুদের বক্তব্য ধরি, তাহলে এটি নিয়ে নিশ্চয়ই আপনারা ইন্টারনেটে আলোচনা করেছেন আপনাদের গ্রুপে, আপনাদের ফোরামে। ফলে ধরেন এই সার্চ কমিটি গঠন হলো, নির্বাচন কমিশন গঠন হলো, আজকে শপথ হলো, আজকে দায়িত্ব নিল। আমরা এরকম অনেক সরকারের সিদ্ধান্ত যেগুলোকে আপনারা পছন্দ করেননি বা মনে করেছেন যে আন্দোলনের, জুলাই আগস্ট আন্দোলনের স্পিরিটের সঙ্গে বেমানান, সাংঘর্ষিক, আপনারা তার তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন, ঘেরাও করেছেন, এবং সেই সিদ্ধান্ত পাল্টাতেও সরকারকে বাধ্য করেছেন। এবার সেটি কেন করলেন না? তাহলে আমরা বিষয়টা বুঝতে চেষ্টা করেছি আসলে হচ্ছে কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন হচ্ছে, বা এটা আমাদের বুঝে উঠতেও সময় লেগেছে, যেটা বলবো। তাছাড়া হচ্ছে আমরা কিছু বিষয়ে আমরা ব্যাকলেশে আছি,
আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কোনো ধরনের সংঘাতে যেতে চাচ্ছি না, মনোমালিন্যে যেতে চাচ্ছি না, যার কারণে আমরা না চাওয়া সত্ত্বেও এটার মানে হচ্ছে সমর্থন না করা সত্ত্বেও আমরা এটার কঠিন প্রতিবাদ করিনি। তবে আমরা এই বিষয়টার নিন্দা জানিয়ে রাখছি, প্রতিবাদ জানিয়ে রাখছি যে হচ্ছে এই প্রক্রিয়ায় যদি সামনের প্রতিটা ইস্যুই হয়, বিচার বিভাগ সংস্কার কমিশন হওয়ার আগে যদি আপনি সব বিচার বিভাগের সব কিছু মানে হচ্ছে আগের আইন অনুযায়ী করে ফেলেন, তাহলে তো এটার কোনো কাজ, কমিশনের রিপোর্টের আগে এসব করে ফেললে তো এটার কোনো প্রয়োজনই ছিল না। সো হচ্ছে যেটা হয়েছে সেটা আমাদের আকাঙ্ক্ষার সাথে মিল রেখে হয়নি। আপনার বক্তব্য একদম পরিষ্কার। ডক্টর জাহিদুর রহমান, আমি একটু আগেও বলছিলাম, ধরেন আমরা যদি নুরুল হুদা কমিশন, রকিবউদ্দিন কমিশনের সঙ্গে এই নাসিরউদ্দিন কমিশনের একটা তুলনা করি ব্যক্তিদের, কারণ ব্যক্তি তো প্রতিষ্ঠানকে লিড করে, অন্তত সাংবিধানিক প্রতিষ্ঠানে। আপনারা এই কথাগুলো বহুদিন ধরে বলে আসছেন, এমন না যে জুলাই আগস্টে, তার আগেও আমি আপনাকে রেফার করে বলতে পারি যে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল। ফলে সেই জায়গায় কতখানি কেমন হলো কমিশন সেটা একটু জানার জায়গা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে, আমি জানি না ইনারা সব যোগ্য লোকজনকে আসলে, যারা বিভিন্ন ইনস্টিটিউটের প্রধান হচ্ছেন তাদের সব যোগ্য লোকই একটি বিশেষ অঞ্চলের হচ্ছেন, সেটি নিয়ে সমন্বয়ক সার্জিস আপত্তি করেছিলেন। প্রধান নির্বাচন কমিশনারও চট্টগ্রাম অঞ্চলের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং সমস্ত অর্থনীতি বিভাগেরও। ধন্যবাদ। এই কমিশনের ফ্র্যাঙ্কলি যদি বলে, কাউকে আমি ব্যক্তিগতভাবে নামও জানি না, ব্যক্তিগতভাবে চেনা দূরে থাকুক, আমরা কখনো আগে নাম জানিনি। আর শুরুতে আপনি যেটা বলছিলেন সেটা একটু বলে রাখা ভালো, এখানে একটা কোটা দেখছি আমরা, এবং এই কোটাটাও চলছে। এই কোটাটা শেখ হাসিনার সময় শুরু হয়েছিল, সেই একই কোটা চলছে। মানে রাষ্ট্রের বা সরকারের কোনো চাকরি করে না, এর বাইরে কি কেউ নির্বাচন কমিশনার হতে পারবেন না? আমার মনে হয় ভারতে এই চর্চা আছে। সো সেরকম একটা কিছু পরীক্ষা নিরীক্ষা এই সরকারের সময় তো নতুন নতুন কিছু বেঞ্চমার্ক তৈরি করা দরকার ছিল, সেটা হয়নি। এটা একটু হতাশার জায়গা। কিন্তু আমি একটা জিনিস, তাদের কারো সম্পর্কে কিছু না জানলেও একটা কথা বলতে পারি, কারণ হলো যে সার্চ কমিটিটা তৈরি হয়েছে, ট্রু এটা শেখ হাসিনার সময়কার আইনে তৈরি হয়েছে, সমালোচনা হতেও পারে, কিন্তু আসলে আপনি যে সার্চ কমিটিটা তৈরি হয়েছে সেটাকে আমরা যখন দেখেছি, সেই সার্চ কমিটিটা খুবই সততা, তাদের ব্যক্তিত্ব সব দিক থেকে খুবই প্রশংসিত একটা কমিটি হয়েছে। ফলে যে নির্বাচন কমিশনটা হয়েছে, এই নির্বাচন কমিশনটাও আমি মানে একেবারে বিশ্বাসী রাখছি শতভাগ যে খুব ভালো একটা কমিশন হয়েছে, এবং এই কমিশনটারও একটা নির্বাচন করতে আসলে সমস্যা হবে না। আমাকে কোনো কোনো টিভি থেকে জিজ্ঞেস করা হয়েছিল, মানে টকশোতে এবং ছোট নিউজের ইন্টারভিউর জন্য জিজ্ঞেস করেছিল নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ কি। আমারও তো ছিল নির্বাচন কমিশনের কোনো চ্যালেঞ্জ নেই, কারণ সরকার যদি, এই সরকারটা তো আসলে এই নির্বাচন কমিশনকে দিয়ে ম্যানিপুলেট করে কাউকে ক্ষমতায় আনার চেষ্টা করবে না। সুতরাং সর্বোচ্চ সাহায্য নির্বাচন কমিশনকে তারা করবেন, এবং নির্বাচন কমিশন অন্য সময় তত্ত্বাবধায়ক সরকারের সময় যেরকম সহায়তা পেতেন সরকারের, সেইভাবে সহায়তা পেয়ে তারা চমৎকার একটা জাতীয় নির্বাচন করবেন। এই জায়গাটা জরুরি। এই নির্বাচন কমিশনকে আসলে আমরা পরে বুঝবো, কমিশনটাকে ইভ্যালুয়েট করার সময় হবে পরবর্তীতে, যখন একটা দলীয় সরকার তৈরি হবে নির্বাচনের পর, তাদের তাইও 5 বছর আছে, তখন বেশ কিছু স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার কিছু নির্বাচন হয়তো আগেও হতে পারে, কেউ কেউ প্রপোজ করছেন, কিন্তু পরেও বেশ কিছু হবে। তখন তারা ওই দলীয় সরকারের অধীনে, আমরা তাত্ত্বিকভাবে ধরে যদি নেই যে দলীয় সরকার কিছুটা ম্যানিপুলেট করার চেষ্টা করছে, আমি আশা করি এটা করবে না, যদি হয়ে থাকে তখন নির্বাচন কমিশন কেমন পারফর্ম করছে, তাদের চ্যালেঞ্জ এবং সেটা মুখে দাঁড়িয়ে তারা কেমন করছে সেটা তখন বোঝা যাবে। সুতরাং আপাতত যা হয়েছে। মাসুদ যে প্রশ্নটা তুললো যে আপনারা যে সংস্কার কমিশন করেছেন নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত, সেটার তো আসলে ভিত্তিটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন, সেটি হয়ে গেল, সার্চ কমিটি ভালো হয়েছে, কিন্তু এইখানে আইনেরও যদি কোনো পরিবর্তন আপনারা সুপারিশ করেন, সেটি কি তাহলে 5 বছর পরে আবার যে নির্বাচন কমিশন গঠিত হবে সেখানে অ্যাপ্লাই হবে? একদমই তাই, সেখানেই হওয়ার কথা। দুটো ব্যাপার একটু মনে রাখা জরুরি। আমি নির্বাচন কমিশন আগে গঠিত হওয়াকে আমার জায়গা থেকে প্রবলেম দেখি না। আচ্ছা, ধরুন আমরা এখন একটা আইন প্রপোজ আমরাও করেছি, এটা এখনো ফাইনালাইজড হয় না, কারণ আমাদের আরও বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, বিভিন্ন মানুষের সাথে আমরা বসছি, তাদের কাছ থেকে ইনপুট নিচ্ছি, নানান রকম মানুষ, মিডিয়া, সিভিল সোসাইটি, নির্বাচন কমিশনের জার্নালিস্ট যারা আছেন, যারা কাজ করেছেন সবার সাথে, চিফ ইলেকশন কমিশনারদের সাথে বসছি। আমরা যে আইনটা এখনো শেষ হয়নি, কিন্তু গ্রসলি যেটা হচ্ছে ওটা দিয়ে আসলে এবার নির্বাচন কমিশন গঠন করা সম্ভব ছিল না। এটা একটু বলে নেওয়া ভালো, কারণ এর একটা, আমি বলছি না এটাও ফাইনাল হচ্ছে, কিন্তু কারণ হচ্ছে এখানে সংসদের ইনভলভমেন্ট আছে, মানে আইনের ইনভলভমেন্ট আছে, আইনের মধ্যেই যে সার্চ কমিটি তৈরি হবে তার মধ্যে সংসদের ইনভলভমেন্ট আছে। আচ্ছা, যেহেতু সংসদের ইনভলভমেন্ট আছে, এবার এটা দিয়ে হতো না। যদি সেটা নাও হতো, নির্বাচন কমিশনের যে আইন সেটা
সংস্কার কমিশন 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। সম্প্রতি প্রধান উপদেষ্টা বলেছেন এটা জানুয়ারি পর্যন্ত যাবে, কারণ কমিশনগুলো বসতে দেরি হয়েছে। ইটস ট্রু, আমাদের কমিশনের কাজ শুরু করতে দেরি হয়েছে। সো ওখানে যাবে, এরপর সবার সাথে আলোচনা করবে, করে সিদ্ধান্ত হবে, আরও 1 মাস লাগবে। তার চাইতে এখন একটা নির্বাচন কমিশন হয়ে যাওয়া আমার কাছে খারাপ কিছু মনে হয় না। কারণ আপনি জানেন আমাদের আরপিও যেটা এখন এক্সিস্টিং আছে, সেখানে সরকার ভোটার তালিকা হালনাগাদ সহ এসব নির্দেশ দিতে পারে না। এগুলো নির্বাচন কমিশনকে করতে হবে। আপনি খেয়াল করবেন, নির্বাচন কমিশন গঠন করার জন্য আমাদের ওই আগের আইনে যেহেতু মানে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান লাগবে, তার পদাধিকার বলে, ওগুলো কিন্তু নিয়োগ তারা করেছেন, করেছে। সো সুতরাং মানে আইনের কোনো ব্যত্যয় হয়নি। আরেকটা ব্যাপার একটু যোগ করা দরকার, ভোটার তালিকা এবার আমি আশা করি তাদের একটু বড় চ্যালেঞ্জ হবে, কারণ আমরা তাদের সময় বেশি লাগবে। কারণ আমরা এবার একটা জিনিস আমাদের কমিশন থেকে কয়েকটা কাজ খুব সিরিয়াসলি করতে চাই। এর মধ্যে একটা হচ্ছে প্রবাসীদের ভোট কাগজে কলমে আছে, কিভাবে করব সেটা কোনো নিশ্চিত নই, কিন্তু প্রবাসীদের ভোট খুব ওয়াইড স্কেলে আমরা এনশিওর করতে চাই। এবং আমাদের প্রচুর প্রবাসী আছে যারা আসলে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, ভোটার তালিকায় ইনক্লুডেড না, সো তাদের সামনে লম্বা কাজ পড়ে আছে। আমরা সেই কারণেই মনে করি একটু আগে হয়ে যাওয়া ভালোই হয়েছে। বরং সমবেত নির্বাচন কমিশন গঠনকে আপনার দল আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে এবং তারা আশাও করছে যে এই কমিশন ভালো করবে, ভালো করার কথা। ফলে এই স্বাগত জানানোটাকে কেন স্বাগত জানাচ্ছেন? একটা বড় কারণ কি যে সিইসি আপনাদের দেওয়া তালিকা থেকে হয়েছে এরকম একটি গুঞ্জন, অথবা আপনাদের মানুষ এই জন্য, নাকি এই সরকার যেহেতু ঠিক আছে ফলে এখন তো আর নির্বাচন কমিশন অন্য কিছু করতে পারবে না, যেটা এখন জাহিদ বললেন, সেই যুক্তিতে স্বাগত জানাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদেরকেও শুভেচ্ছা জানাই। এখন স্বাগত, এখন আমরা যেই পর্যায়ে আসছি শেখ হাসিনা পালানোর পরে, এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে সেই সরকারের অধীনে কিছু কমিশন হয়েছে। সেই কমিশনের একটি পার্ট হচ্ছে নির্বাচন কমিশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংস্কার। এই কমিশনকে আমরা স্বাগত এই কারণে জানিয়েছি যে কারণ এই কমিশনটা আমরা মনে করি, যেটা এতক্ষণ আলোচনায় আসলো, যে সব আইন কানুন মেনেই হয়েছে। এবং এবং বেগম খালেদা জিয়া যখন উনি জেলে যাওয়ার আগে কিন্তু আমরা নির্বাচন কমিশন সংস্কারের, আরপিও সংস্কারের বিভিন্ন একটা ডিটেল একটা বিএনপি কিন্তু ইতিমধ্যে অনেক আগে দিয়েছিল। এখন নির্বাচন কমিশন গঠন হওয়া মানেই তো আগামীকালকে নির্বাচন হয়ে যাওয়া না। নির্বাচন, আমি মনে করি যে এই নির্বাচন কমিশন সংস্কারের জন্য, রিফর্মের জন্য যে কমিশন করা হয়েছে, যার সদস্য উনি আছেন, এটারই একটা অংশ বিশেষ কিন্তু নির্বাচন কমিশন গঠন। এবং নির্বাচন কমিশনের সংবিধানে কিন্তু আমাদের নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া আছে। একটি লোকাল গভর্নমেন্ট ইলেকশন থেকে শুরু করে পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা ইলেকশনে নির্বাচন কমিশনের কি ভূমিকা, কি ক্ষমতায়ন দেওয়া আছে। আনফর্চুনেটলি শেখ হাসিনার আমলে গত 16 বছরে এটা প্র্যাকটিস হয় নাই। এটা নির্বাচন কমিশনের, এই হুদা কমিশন আর রকিব কমিশনের সাহসী হয় নাই, তাদের মেরুদণ্ডই ছিল না যে তারা ওই নিজেদের ক্ষমতাটাকে ব্যবহার করে একটি সুষ্ঠু নির্বাচন দেশের মানুষকে উপহার দিবে। এখন এই নির্বাচন একটা মজার ব্যাপার কি, এই নির্বাচন কমিশন যে নতুন হয়েছে এদের কাজ অনেকটাই সহজ। চ্যালেঞ্জ হচ্ছে সংস্কার। এই গত নির্বাচন কমিশনেও কিন্তু তাদের দুর্নীতির অভিযোগ ছিল, রোহিঙ্গাদেরকেও তারা বানিয়েছিল ভোটার, বিভিন্ন সমস্যা তাদের মধ্যে ছিল। আর বিভিন্ন পর্যায়ে, জেলা এবং উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশনের মধ্যেও বহু দুর্নীতির অভিযোগ ছিল, টাকা পয়সা কারাপশনের অভিযোগ ছিল। এইটাকে একটা ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা কিন্তু এই নির্বাচন কমিশনের একটা চ্যালেঞ্জ। এটা একটা চ্যালেঞ্জ। আর সুবিধা কি, হুদা এবং রকিব এত খারাপ কাজ করছে যে এর চেয়ে খারাপ তো যাওয়া যাবে না ভাই। এর চেয়ে এখন করলে এর চেয়ে ভালো কাজই করতে হবে। ভালো কাজটা কি, যে এখন ভোটার তালিকা হালনাগাদ এবং জনপ্রশাসন যাতে নিরপেক্ষ থাকে এবং সকল লেভেল প্লেইং ফিল্ড, যেটা আমরা এই টার্মটা আমরা গত 15 বছর ধরে ব্যবহার করছি, যে প্রতিটা ক্যান্ডিডেট যে দলেরই হোক
সমান সুযোগ। এবং স্বতন্ত্র ক্যান্ডিডেট হোক, যে কোন ক্যান্ডিডেটই হোক, সম অধিকার পাবে, সমানভাবে তারা মাঠে কাজ করতে পারবে, ক্যাম্পেইন করতে পারবে, কেউ নির্যাতিত হবে না, ক্যান্ডিডেটরা নির্যাতিত হবে না, কারোর মাথায় দিয়ে রক্ত ঝরবে না। এই যে একটা মানে কলঙ্কিত পরিবেশ আমরা দেখে এসেছি বিগত দিনে, সেটা যাতে না হয় সেটার জন্য অনেকগুলো কাজ কিন্তু এই নির্বাচন কমিশনের করতে হবে। এবং আগামী দিনে এই জন্যই আমরা প্রথম কথা, উই ওয়ান্ট টু মেক দেম কনফিডেন্ট। আমরা এই নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন তারা করতে চাই, এবং তারা যাতে নিজেরা কনফিডেন্ট ফিল করে যে না, রাজনৈতিক দলগুলো তাদেরকে সহযোগিতা করবে একটি পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে গড়ে তোলার জন্য। ছোট প্রশ্ন করতে চাই। ধরেন বিএনপি শুরু থেকে, আমার মনে আছে বিএনপি 6 আগস্ট শেখ হাসিনা 5 তারিখে শেখ হাসিনার পতনের পরে 6 তারিখেই যে আপনারা সভা করেছেন, সেখানেও আপনারা নির্বাচনের তাগিদ দিয়েছেন এবং বিএনপি বরাবরই নির্বাচনের কথা বলছে। কারণ বিএনপির অবস্থান হচ্ছে এই পুরো সংকটের পেছনে প্রধান কারণ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন না হওয়া, গণতন্ত্র অনুপস্থিতি। অপরপক্ষে যারা এই আন্দোলনটার উদ্যোক্তা বা নেতৃত্ব দিয়েছেন জুলাই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা বলছেন যে তারা একটি রাষ্ট্র সংস্কার করবে, বিনির্মাণ করবে। ফলে আপনারা কি সংস্কারকে বাদ দিয়ে নির্বাচন নিয়ে একটু বেশি তাড়াহুড়া করছেন? না, এটা আসলে কি, এটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার। আমি মনে করি তাড়াহুড়া বিএনপি করছে না। রাষ্ট্র সংস্কারটা আমিও চাই অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি। আমি যদি বিএনপি নাও করতাম, আমি সাধারণ নাগরিক হিসাবে রাষ্ট্র সংস্কার চাই। আমি একজন নারী, আমি একজন মা, আমি একজন উদ্যোক্তা, আমি তো রাষ্ট্রের সংস্কার চাবই। সেই হিসেবে এবং পলিটিক্যাল ওয়ার্কার হিসেবে আমি তো চাই। কিন্তু কতটুক রাষ্ট্র সংস্কার, আমি একটি অনির্বাচিত সরকার, যে সরকার মানে একটা ইমার্জেন্সি একটা সার্কামস্ট্যান্সেস, বিশেষ পরিবেশে কিন্তু ইউনূস সাহেবকে দায়িত্ব নিতে হয়েছে, তাই না? এবং এই সরকার কতটুক সংস্কার তারা করতে পারবে বা কতটুক, কারণ সমস্যা কিন্তু অনেক এবং ষড়যন্ত্র অনেক, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র অনেক প্রকট। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কোনো একটা কিছু স্ফুলিঙ্গ হলেই কিন্তু এখানে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সেটা আরএমজি সেক্টর হোক, সেটা লেবার সেক্টর হোক, সেটা যে সেক্টরই হোক, আমরা দেখতে পাচ্ছি। এখন সেজন্যই একটি নির্বাচিত, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পক্ষে যখন একটি সংসদ, মানে নির্বাচিত সংসদ থাকে, জনগণের প্রতিনিধিরা ওই পার্লামেন্টে থাকে, তখন যে কোনো ধরনের সমস্যা সমাধানটা অনেক রকম একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকে, সহজ হয়। এখন সব কিছুই কিন্তু ডিফিকাল্ট, কারণ সব কিছুই, আমি অ্যাডভাইজাররা যারা এখন দায়িত্বে আছেন তাদের কিন্তু প্রত্যেকটা কাজই ডিফিকাল্ট। আরেকটা কেন কারণ বলবো, কারণ শেখ হাসিনা গেছে, পালালো, লোকজন তো সব পালা যায় নাই। এখনো প্রত্যেকটা মিনিস্ট্রিতে কিন্তু প্রত্যেকটা সচিবালয় এখনো আগের লোকজন রয়ে গেছে, যারা এই উপদেষ্টাদেরকে ঠিক মতো কাজ করতে দিচ্ছে না। সেটা আমি ব্যক্তিগতভাবে, আমি যতদূর জানি, কাজ করতে দিচ্ছে না, অনেকেই পারছে না ঠিক মতো কাজ করতে। জনপ্রশাসনও এরকম বহু আছে। তো সেগুলো তো ক্লিনজিং দরকার, সেই ক্লিনজিংটা এই সরকারের করতে হবে। এবং কিন্তু সব একেবারে রাষ্ট্র মেরামত আপনি কোন জায়গায়, এইটা আমি মনে করি না, ছাত্রদের সাথে, ছাত্র ভাই বোনদের সাথে রাজনৈতিক দলগুলোর একটি ওপেন ডায়ালগ এবং খুবই একটি মানে ওপেন ডায়ালগ হওয়া উচিত, যে আমরা এই পর্যন্ত সংস্কার আমরা চাই এবং এই সংস্কারের পরে আমরা নির্বাচন দেওয়া উচিত। কারণ নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের এলিমেন্টস কিন্তু আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি। এগুলো যাতে না হয়, বাংলাদেশ যাতে আবার একটি ক্রাইসিসের মধ্যে, একটা ফ্লুইড অবস্থা কিন্তু এখন অবস্থা আছে, এই ফ্লুইড অবস্থা থেকে একটা স্টেবল অবস্থায় দেশটাকে তো আনতে হবে, মানে একটা সুনির্দিষ্ট রূপরেখা বিএনপি চাই। আমরা একটা বিরতিতে যাব। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে, আপনি যদি ডাক্তার জাহিদকে শুনেন, এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা নিয়ে ডক্টর তোফায়েল আহমেদ কালকে কথা বলেছেন, ডাক্তার জাহিদ বললেন এরকম আলোচনা চলছে। ফলে কেউ কেউ মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আগের যিনি উপদেষ্টা ছিলেন হাসান আরিফ সাহেবকে সরিয়ে দেওয়া, নতুন উপদেষ্টা হিসাবে আপনাদের প্রতিনিধি যিনি, তিনিও সরকার উপদেষ্টা, তাকে নিয়ে আসা। ফলে আপনারা কি জাতীয় নির্বাচন একটু দেরি করে স্থানীয় সরকারের নির্বাচনগুলো আগে করতে চান কিনা, এবং সেটির মধ্য দিয়ে আপনাদেরও কোনো একটা রাজনৈতিক ভিত্তি অথবা পরীক্ষা সেটা করতে চান কিনা, সেই প্রসঙ্গে কথা বলবো আমরা। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই।
দর্শক স্বাগত আরেকবার 24 ঘন্টা। আমরা ভোটের ট্রেন্ড প্রস্তুত কিনা সেই প্রসঙ্গে কথা বলছি। মুখ্য সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আব্দুর রহমান মাসুদ আছেন আমাদের। সেই মাসুদ, প্রশ্নটা ছিল আপনারা রাজনৈতিক দল দিয়ে শুরুতেই স্থানীয় সরকার নির্বাচনে আত্মপ্রকাশ করতে পারেন কিনা, এবং সেজন্যই হাসান আরিফের মন্ত্রণালয় বদল করা হলো কিনা, করে আসিফকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আনা হলো কিনা। হাসান আরিফ স্যার যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে থাকতো তাহলে কি একই কোশ্চেন করতেন না? কোশ্চেনটা একই করতেন। সেই মন্ত্রণালয়ে আসিফ ভাই আছে নাকি হাসান আরিফ স্যার আছে এতে কিছু যায় আসে না। এমন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে যে কথাটা আসছে, স্থানীয় সরকার নির্বাচন করার জন্য কি আমাদের কোনো পলিটিক্যাল পার্টি আছে, পলিটিক্যাল পার্সন আছে? আমার তো কিছুই নেই। তাহলে স্থানীয় সরকার নিয়ে আমাদেরকে জড়ানোর তো ইস্যু নেই। এবং হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে এরকম কোনো কথা তো গভর্নমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত আসেই নেই। তাছাড়া আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এটা মাত্র একজন মানে হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন যাদের সাথে কথা বলতেছে তাদের মধ্যে একজন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ স্যার এই কথাটা বলেছেন প্রস্তাবনা। এই প্রস্তাবনাটা উনি স্থানীয় নির্বাচন কমিশন সংস্কার কমিশনের কাছে উপস্থাপন করছেন। ওনারা এটা রিপোর্ট আকারে দিবেন, রিপোর্ট আকারে দেওয়ার পরে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করছে নাকি করে নাই, এরকম অনেক ইস্যু আছে। তারপরে আসবে সেই কথা। তবে একটা স্পষ্ট কথা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা ছাত্র সংগঠন। আমরা স্পষ্টতে বলছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ধরনের রাজনীতিতে জড়াচ্ছে না, রাজনৈতিক দল হচ্ছে না। এখান থেকে যদি আমি ব্যক্তি মাসুদের রাজনীতি করার ইচ্ছা থাকে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ছেড়ে গিয়ে রাজনীতি করব। এই প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে আমি রাজনীতি করব না। কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মটা আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি, গণ অভ্যুত্থানের মানে হচ্ছে মধ্যস্থতাকারী, সকল দল মত মানুষের মধ্যস্থতাকারী। ভবিষ্যতে এই যে এত বছর রাজনৈতিক দলের মধ্যে এত দূরত্ব, কিন্তু এই দূরত্বটা মীমাংসা করার জন্য কোনো একটা গোষ্ঠী উঠে আসে নাই। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই প্ল্যাটফর্মে যারা থাকবে তারা ভবিষ্যৎ রাজনৈতিক যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হবে তারা সেখানে মধ্যস্থতা করবে। এই কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটাকে কেউ ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবে সেই সুযোগটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে তাহলে জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হতে পারে। জাতীয় নাগরিক কমিটির প্রশ্নটা জাতীয় নাগরিক কমিটিই দিবে। তাদের সাথে আমাদের সাথে জাস্ট দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তাই হয়। এর বাইরে ওনারা ওনাদের মতো করে চলছেন, আমরা আমাদের মতো করে চলছি। ওনাদের কোনো প্রোগ্রামে আমরা নেই, আমাদের কোনো প্রোগ্রামে ওনারা নেই। জাস্ট আমরা এখানে একটা লিয়াজ করা হয়েছে আপনার রাষ্ট্রপতি পদত্যাগের ইস্যুতে আমরা একমতে ছিলাম। তোমাদের মধ্যে থেকে নিয়েই তো জাতীয় নাগরিক কমিটি হয়েছে। জাহিদ বোধহয় কিছু একটা জিজ্ঞেস করতে চান। হান্নান, এই যে রাষ্ট্রপতির যে ইস্যুটা ছিল সেদিন শহীদ মিনারে আপনারা এবং নাগরিক কমিটি মিলে 5 দফা দিয়েছেন, শুধু রাষ্ট্রপতি না 5 দফা। এর মধ্যে সংবিধান নতুন করে লেখা, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা, ছাত্রলীগ নিষিদ্ধ করা, রাষ্ট্রপতি কিন্তু কম্বাইনলি দিয়েছিলেন অভিন্ন অবস্থান। ওই ইস্যুতে আমরা আলাপ আলোচনা করেই দিয়েছি। সেই ইস্যুটার ক্ষেত্রে আমরা 5 দফার ভিত্তিতে 5 দফার আন্দোলনে আমরা একসাথেই যুগপথ যে আলাপটা সেই যুগপথে আমরা কাজ করব। কিন্তু হচ্ছে অন্য সাংগঠনিক ইস্যুগুলোতে ওনাদের সাংগঠনিক ইস্যু ওনারা দেখেন, আমাদের সাংগঠনিক ইস্যু আমরা দেখি। চিন্তার একটা ঐক্য আছে যেহেতু হচ্ছে এই দুইটা প্ল্যাটফর্মই গণ অভ্যুত্থান থেকে আসা। যারা স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট, তারা হচ্ছে যেহেতু আমাদের এটাকে আমরা বলি ছাত্র নাগরিকের গণ অভ্যুত্থান, তো ছাত্রদের যে অংশটা তারা মেনলি নেতৃত্ব দিয়েছে। ছাত্রদের সেটা বৈষম্যবিরোধী ছাত্র নয়। নাগরিকরা কোথায় যাবে? অভ্যুত্থানের পরে যেন নাগরিকরা হারিয়ে না যায়, এই কারণে চিন্তাশীল একটা গোষ্ঠী যারা হচ্ছে আমাদেরকে পাশে ছিল তখন, অনুপ্রেরণা দিয়েছে, তারা নিজেরা একটা নাগরিক কমিটি করেছে। দেশে বিদেশ থেকেও যারা আমাদের সাথে ছিল প্রত্যেকে মিলেই। তো এই ব্যাপারে তারা আগাচ্ছেন। ওনারা যদি কখনো রাজনীতি করতে চান ওনারা করবেন। আমার যদি কখনো রাজনীতি করতে চাই, আমি জাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে একটা দায়িত্ব হোল্ড করে আমি এখান থেকে নিশ্চিত দিতে পারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো রাজনৈতিক দলে পরিণত হচ্ছে না। এখান থেকে যদি কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ যদি হচ্ছে কোনো রাজনীতি করার ইচ্ছা থাকে, রাজনীতিতে যাওয়ার ইচ্ছা থাকে, নির্বাচন করার ইচ্ছা থাকে, তারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করে যেতে হবে। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে কেউ কোনো ধরনের কোনো দলের কোনো গোষ্ঠীর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। এটাকে আমরা মানে সকল কিছুর ঊর্ধ্বে রাখতে চাচ্ছি যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটাকে ধারণ করতে পারে। এই জায়গাতে আমরা একই সাথে আরেকটা বিষয় বলি, আমরা আরেকটা ইস্যু 5 দফার কথা এসেছে, 5 দফা আমরা আরেকটা ইস্যু অ্যাড করছিলাম যা হচ্ছে
সেকেন্ড রিপাবলিক ঘোষণার কথা বলেছি, যে হচ্ছে আমরা 24-এর গণ অভ্যুত্থানকে আসলে হচ্ছে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুক্ষিগত করুক, আমরা এটা চাচ্ছি না। আমরা এটাতে স্পষ্টত আমরা ওখানে বলেছি এই দাবিটা আনার ক্ষেত্রে 71-এর মুক্তিযুদ্ধ এই দেশের সকল মানুষ ঐক্যবদ্ধভাবে করেছে, সকল দল মতের মানুষ একসাথে করেছে, রিক্সা শ্রমিক সাধারণ মানুষ সহ। কিন্তু পরবর্তীতে এই 71-এর মুক্তিযুদ্ধকে শুধুমাত্র এককভাবে আওয়ামী লীগ নিজেদের কুক্ষিগত করেছে। 90-এর গণ অভ্যুত্থানও কুক্ষিগত করা হয়েছে। আমরা চাই 24-এর গণ অভ্যুত্থানে যেভাবে ছাত্রদের অবদান ছিল, শ্রমিকদের অবদান ছিল, জনতার অবদান ছিল, বিএনপির অবদান ছিল, ছাত্রদল অবদান ছিল, জামাতের অবদান ছিল, ছাত্র শিবিরের অবদান ছিল, ছাত্র ইউনিয়নের অবদান ছিল, ছাত্র ফেডারেশনের অবদান ছিল, গণসংহতির অবদান ছিল, নাগরিক ঐক্যের অবদান ছিল, এগুলোর জন্য এই 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি কারা কারা, পক্ষে যারা ছিল, এটা যেন একটা রেফারেন্ডাম আকারে এটা যেন জাতির সামনে থাকে, এবং কারা বিরুদ্ধে ছিল সেটাও যেন স্পেসিফিক থাকে, যেন কয়েক বছর পরে, কয়েক মাস পরে বা হচ্ছে 2 বছর পর 3 বছর না আমি এটা পক্ষে ছিলাম, আমার দল এটা পক্ষে ছিল, আমরা কোনো কথা বলিনি, এটা যেন না আসতে পারে। এই রেফারেন্ডামটা আমরা চাচ্ছি, যেটা ডিক্লারেশন অফ প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক বলে আমরা বলতে চাচ্ছি, যেটা স্বীকৃতি দেয়া, যত নতুন একটা বাংলাদেশের কথা আমরা বলতেছি, যে বাংলাদেশ দেয়ালে দেয়ালে লিখিত হয়ে গেছে। এই তরুণ প্রজন্ম, এই দেশের মানুষ, এই দেশের শ্রমিক, এই দেশের বাবা, আমি জাস্ট হচ্ছে এই জায়গাগুলোতে রাস্তায় দেয়ালে যে লেখনীগুলো আছে, এটা যে শুধুমাত্র ছাত্রদের লেখনী আমি তা বলতে চাচ্ছি না, তাদের বাবা মাও কিন্তু অনুপ্রেরণা দিয়েছে এই লেখাটা এখানে লিখে দাও। একটু থামাই মাসুদ। ডক্টর জাহিদ, তার মানে এই যে নানা ধরনের গুঞ্জন শোনা যায় যে একটা নতুন রাজনৈতিক দল হতে পারে, এই ধরনের ক্রাইসিসের সময় কখনো কখনো স্টেট স্পন্সার্ড একটা পলিটিক্যাল পার্টি হয়। আমরা খুব নিকট অতীতেও 2008 সালেও দেখেছি। এমনকি আওয়ামী লীগও যখন 14-18-তে ইলেকশন করেছে তখন এই ধরনের পার্টির উদ্ভব কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক সরকারের সময়। ফলে তাহলে সেই আশঙ্কাটা এবার বোধহয় থাকছে না, যদি মাসুদের কথা সত্য বলে ধরে নিই। প্রথম কথাটা হচ্ছে দল হচ্ছে এটা নাগরিক কমিটি থেকে ইঙ্গিত আছে, তাদের যিনি এখন প্রধান আছেন আহ্বায়ক জনাব পাটোয়ারি খুব স্পষ্টভাবে না বলে ফেললো, আমি 2-1টা মিডিয়ার সাথে তার কথায় উনি এক ধরনের আভাস দিয়েছেন যে তারা রাজনৈতিক দল করতে যাচ্ছেন। এটা হলো 1। 8 সালের 11 সরকারের পর শেখ হাসিনারটা আলাপ নাই করি, মানে একটা আটারলি মাফিয়া সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে চেষ্টা করছে ওতে কিছু হবে না। 8 সালে আমাদের যেন ফেরদৌস আহমেদ কোরেশির একটা দল তৈরি হয়েছিল, সেই দলটাও 8 সালটা তো আসলে গণঅভ্যুত্থান, এটা একদম সোজাসুজি বলে একটা মিলিটারি টেক ওভার ছিল, এটা একটা সিভিলিয়ান ফেস ছিল, একটা নতুন হাইব্রিড মডেল এটা। ফলে ওখানে যে দলটা তৈরি হতে গেছে তার সাথে এই যে মিলিটারির দল তৈরি করছে এই পারসেপশন ছিল। এখন মিলিটারির কেউ ক্ষমতা নিয়ে দল তৈরি করতে পারবে না তা না, একটা মাত্র ব্যতিক্রম আছে আমাদের, বিএনপি। জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন এবং ক্ষমতায় থেকে দল তৈরি করলেন, যে দলটা অনেকে বলতো বিএনপি দল কিনা, বিএনপি এরশাদ বিরোধী আন্দোলনে এবং শেখ হাসিনার এই পুরো এন্টায়ার সময়টাতে খুব ক্লিয়ারলি প্রমাণ করেছে এটা কতটা ইন্টিগ্রেটেড একটা পলিটিক্যাল পার্টি হয়েছে। অথচ দেখুন এরশাদ তো তার দ্বিগুণ সময় ক্ষমতায় ছিল, কিন্তু জাতীয় পার্টিটা জাস্ট হালুয়া রুটি ভাগ বাটোয়ারার একটা দল হিসেবে দাঁড়াতে পারেনি। এখন এনাদের একটা বিরাট সুবিধার জায়গা আছে, আমরা এদেরকে এই মুভমেন্টের সামনে থাকতে দেখেছি, অসীম সাহস করতে দেখেছি, মারা যেতে দেখেছি, ফাইট করতে দেখেছি। সুতরাং আমাদের এই মুভমেন্টের নেতৃত্বে তারা যখন ছিলেন মানুষের মারাত্মক রকম শ্রদ্ধা, সিম্প্যাথি সব আছে। কিন্তু আমার আশঙ্কার একটা জায়গা আছে, সেটা হলো আমরা ক্ষমতায় থেকে, মানে এখন পারসেপশন ম্যাটার্স, যেমন ধরুন 3 জন, 2 জন তো আগেই গেছেন, আর যারা মাহফুজকেও যদি আমরা ধরি তাহলে 3 জন তিনজনই উপদেষ্টা আছেন। এখন এই উপদেষ্টারা যখন থাকছেন, আর বিশেষ করে আমি সবচেয়ে আলোচিত এই মুভমেন্টের মধ্যে যে 2 জন প্রথম গেছেন ছাত্রদের মধ্যে, আমরা যদি এইভাবে ধরি যে ডিবি হারুন সাহেব যে 6 জনকে ধরে নিয়ে গেছেন তার মধ্যে 2 জন ছিলেন মিস্টার নাহিদ, বিশেষ করে টর্চার হওয়ার পর থেকে আমাদের এই মুভমেন্টের সবচেয়ে সিগনিফিক্যান্ট ফেসে পরিণত হয়েছিলেন। তো তারা সরকারে আছেন এবং একটা দল তৈরি হচ্ছে। ফলে এই যে কিংস পার্টি, আমি একদম সরাসরি অনেক কথ্য ভাষায় যা বলে সেটাই বললাম, এই ধরনের একটা তকমা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা দেখেছি সম্ভাবনা কিংবা আশঙ্কা মানে মানুষটাকে ওভাবে দেখতে পারে। একটা কথা মনে রাখা দরকার, বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন সে মানুষকে খুব খুশি করতে পারবে না, এটা একেবারে ফর গ্র্যান্টেড। আপনি দেখবেন সবচেয়ে সেরা সরকারটা অনেক কিছু দিয়ে উঠতে পারবে না, কিছু মানুষ ক্ষুব্ধ হবে। ফলে সরকারের যে ব্যর্থতা আছে সেই ব্যর্থতাটা এই নতুন দলের সাথে সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বাই এনি চান্স যদি মানুষের এই পারসেপশন হয় যে সরকার পেট্রোনাইজ করছে কোনোভাবে, আমি একটা উদাহরণ দিই, জনাব মাহফুজ আলম তিনি বিশেষ সহকারী ছিলেন এবং
স্পেসিফিকলি বলা না হলেও আমরা ডিফ্যাক্টো বলা হয় যে উনি রাজনৈতিক বিষয় দেখাশোনা করেন। এখন মাহফুজ আলম উপদেষ্টা হয়েছেন, ওনাকে ক্যাবিনেট দেওয়া হয়নি, উনি কিন্তু এখনো একই জায়গায় আছেন এবং ওনার আরেক ধাপ উন্নতি হয়েছে। উনি আগে সচিব পদমর্যাদা ছিলেন, এটা মন্ত্রী পদমর্যাদা। আচ্ছা, এখন উনি যখন তার ফেসবুকে বিশেষ ধরনের স্টেটাস দেন বা বয়ান দেন 100 দিনে উনি যেটা দিয়েছেন, বা আরেকজন উপদেষ্টা যখন ব্লেম করছেন, যেমন ধরুন উপদেষ্টা জনাব আসিফ আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে তিনি যেই একটু ইনডিরেক্টলি অন্যান্য দল যারা আওয়ামী লীগের ব্যাপারে একটু সফট মন্তব্য করেছে তার বিরুদ্ধে কঠোরভাবে কথা বলছেন, তখন কিন্তু বিশেষ করে যিনি রাজনৈতিক উপদেষ্টা আছেন, একটা কথা খেয়াল করি, একটা রাজনৈতিক সরকারের রাজনৈতিক উপদেষ্টা রাজনৈতিক ব্যক্তিত্ব হবেন, এটাই নিয়ম। কিন্তু এই সরকারটা তো রাজনৈতিক সরকার না, এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার। এবং ডক্টর ইউনূসকে আমি কোট করছি, উনি বলছেন তারা ফ্যাসিলিটেটর, ডেইলি স্টারের সাথে সাক্ষাৎকারে ক্লিয়ারলি বলেছেন, যদি ফ্যাসিলিটেটর হয়ে থাকেন, তার রাজনৈতিক উপদেষ্টা মানে বিশেষ কিছু রাজনৈতিক মতাদর্শ যেটা স্টুডেন্টরা বলছেন তার পক্ষে কেন লিখবেন, কেন বলবেন প্রকাশ্যে পাবলিকলি? উনি যেহেতু পাবলিকলি বলছেন, আমি পাবলিকলি সেটা আলোচনা করছি, সমালোচনা করছি। সো এই ঘটনাগুলো আসলে দিনের শেষে এই দলের সাথে ট্যাগড হবে এবং এটা তাদের ঝুঁকি তৈরি করতে পারে। তারপর আমি আবারও বলছি, এরা এই যে হান্নান সহ যারা আছে, এরা অকল্পনীয় রিস্ক নিয়েছে, এরা তাদের দেশপ্রেমের পরিচয় দিয়েছে, এরা সাহস দেখিয়েছে। তারা দল করুক এবং তারা যদি চেষ্টা করে তারা সফল হওয়ার সম্ভাবনা আছে নিশ্চয়ই। সমাপা, আপনারা কি জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন করেন? আপনি জানেন যে সিটি কর্পোরেশন চট্টগ্রাম ছাড়া কোথাও মেয়র নেই, পৌরসভা, উপজেলা পরিষদ, সেগুলোতে এ ধরনের কোনো নির্বাচনের উদ্যোগ বা চিন্তা ভাবনা যদি হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? দল থেকে এখনো সেটার অবস্থান নিয়ে আলোচনা হয়নি, সেটা আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না। তবে একটা কথা আমি বলতে পারি যে নির্বাচনই হোক না কেন আগে, কারণ স্থানীয় সরকার নির্বাচন করতে গেলেও কিন্তু এখানে কিছু আইন পরিবর্তনের ব্যাপার আছে। কারণ এখানে আমরা আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচন করছিল এতদিন, বাতিল করে নাই, আইন বাতিল করে নাই, তারা যেহেতু তাদের নিজেদের মধ্যে সমস্যা ছিল এই জন্য তারা প্রতীকটা দেয় নাই, আইনটা আছে। তো আইন সংশোধন করার ব্যাপার আছে, কারণ কখনো দলীয় প্রতীকে ছিল না লোকাল ইলেকশন। তো লোকাল ইলেকশনটা করতে গেলেও কিন্তু এখানে অনেক এই সংস্কারের প্রয়োজন আছে, কারিগরি ব্যাপার আছে। সেটাতে না গিয়ে আমি যেটা বড় দাগে যেটা বলতে চাই, যে আলোচনাটা হচ্ছিল, যে দেখেন এখন কিন্তু সাধারণভাবে মানুষের মনোজগতের একটা পরিবর্তন এসেছে। মানুষ কিন্তু চিরাচরিত রাজনৈতিক বক্তব্য, পলিটিক্যাল রিটরিক, এগুলো নিয়ে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, আমি বিরক্তই হয়ে গেছে। আমরা এখন যেটা ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি, সবচেয়ে হচ্ছে যে এই যে মানুষ ভাবছে 5 তারিখে হাসিনা চলে গেছে, 6 তারিখ থেকে আলু পেঁয়াজের দাম কমে যাবে, কমেনি, ভাড়া কমে যাবে, হ্যাঁ এগুলো কমেনি। এখন এই জিনিসগুলো মানুষকে পীড়া দিচ্ছে, সাধারণ মানুষকে। এইটা ফেস করা এখন এই বর্তমান সরকারের সবচেয়ে গুরু দায়িত্ব আমি মনে করি। সংস্কারগুলো তো কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, চলমান প্রক্রিয়া। এখন এখানে মানুষের যেহেতু একটা মনোজগতের পরিবর্তন হয়েছে, রাজনীতিবিদ বিএনপি সহ যেই রাজনৈতিক দলই এখন এবং ভবিষ্যতে, এবং নতুন রাজনৈতিক দলও যদি গঠিত হয়, সেটা আমরা ওয়েলকাম করি। যে আমরা বিএনপি সবসময়ই মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, অনেক দল থাকবে, মতামত থাকবে। এই যে রিক্সা, এই যে কি আপনার ওই যে মোটর চালক যারা আন্দোলন করছে, অটো চালক আন্দোলন করছে, এই আন্দোলন, এখানে আমরা হয়তো এটা দুভাবে দেখা যায়, যে আপনার ওই যে মোটর চালক যারা আন্দোলন করছে, অটো চালক আন্দোলন করছে, এই আন্দোলন, এখানে আমরা হয়তো এটা দুভাবে দেখা যায়, যে একটা হচ্ছে যে কথায় কথায় মানুষ মাঠে নামছে, এটা অনেকে বিরক্ত হচ্ছে, এটা একটা দিকভাবে দেখা যাবে, নেগেটিভ দেখতে পারেন। পজিটিভ দিকটা কি, ওদেরকে কেউ পেটাচ্ছে না, ওরা ওদের বক্তব্যটা প্রকাশ করতে পারছে, হয়তো প্রকাশের ভঙ্গিটা ভিন্ন হতে পারে, কিন্তু ওরা
প্রকাশ করতে পারছে। আমরা এর বিগত দিনে দেখেছি বামপন্থীরা মাঠে নামলে মার খাচ্ছে, টিচাররা মার খাচ্ছে, ছাত্ররা মার খাচ্ছে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সমস্যা হচ্ছে যে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। পুলিশকে আরো আরো বেশি ক্ষমতায়ন করতে হবে, পুলিশের উপর মানুষের আস্থা বাড়াতে হবে। সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে তখন পর্যন্ত এই জিনিসগুলো কিন্তু আরো মনে হবে যে একটা ডিসঅর্ডারের মধ্যে দেশটা আছে। সেইটাকে অর্ডারের মধ্যে আনতে হলে এই ইন্টারিম গভর্নমেন্টে কিন্তু আরো বেশি অ্যাক্টিভলি কাজ করতে হবে। যেই অ্যাডভাইজার যেই মন্ত্রণালয়ে থাকুক না কেন, অ্যাক্টিভলি কাজ করতে হবে। এবং প্রত্যেকটা, আমি বলতেই যে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যে এমন একটা সময় আসবে ভবিষ্যতে যে মানুষ কিন্তু মার্কার চেয়ে প্রার্থীকে প্রাধান্য দিবে, এবং সেটা আমার মনে হয় দেশের জন্য ভালোই হবে, খারাপ হবে না। এবং তখন রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সজাগ হবে, এবং যে প্রার্থী ডেলিভার করতে পারবে, যে প্রার্থী তার নিজস্ব এলাকার মানুষের জন্য কাজ করতে পারবে, সঠিক আইন প্রণয়ন করতে পারবে, মানি লন্ডারিং করবে না, দুর্নীতি করবে না, সেই ধরনের প্রার্থীরা যখন অ্যাকচুয়ালি দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করবে, তখনই কিন্তু দেশের উন্নয়ন হবে। এই বৈষম্য বিরোধী, আমি একটা জিনিস ওর সাথে একমত, যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল, এটা কিন্তু একটা বিরাট সাবজেক্ট। বৈষম্য তো সব সমাজের পরতে পরতে আছে। সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম থাকাটা আমি কোনো খারাপ কিছু দেখিনি, এটা ভালো জিনিস। এবং এরা কিন্তু প্রত্যেকেই দেশপ্রেমিক, এবং একাত্তরকে তো শেখ হাসিনার দল বিক্রি করেছিল, কিন্তু একাত্তরের চেতনাটাকে ওরা আসলেই ধারণ করে, ওরা আসলেই প্যাট্রিয়টিজমের জায়গা থেকেই কিন্তু ওরা আন্দোলনটা করেছে। এবং সেই জন্য আমি ওদেরকে সাধুবাদ জানাই, আমাদের দল ওদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আপনাকে বলি, যদি সেনাবাহিনীর একটা চুরি ডাকাতি থামানোর জন্য মাঠে থাকতে হয়, যদি ছাত্রদেরকে কথায় কথায় আন্দোলনে নামতে হয়, দ্যাট মিনস দ্য সিস্টেম ইজ অলসো নট ওয়ার্কিং। ফলে একটা স্থিতিশীলতা দরকার। জি, একটা বিরতি নিচ্ছি দর্শক, আমরা আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, ভোটের ট্রেন্ড প্রস্তুত কিনা সে নিয়ে আলোচনা করছি আমরা 24 ঘন্টায়। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আছেন আমাদের সঙ্গে। মাসুদ, আপনাদের সঙ্গে আপনারা কি একটু সরকারের সঙ্গে দূরত্ব হলো, অথবা সরকারের কাছে আপনাদের দাবি দেওয়া নিয়ে কি একটু উপেক্ষিত হচ্ছেন? এই প্রশ্নটা করছে এই কারণে যে আপনারা রাষ্ট্রপতির অপসারণ চাইলেন, সেটি অন্যরা চাইলেন না, ফলে সেটি হলো না। আপনার রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান চাইলেন ট্রাইব্যুনালে, সেটি হলো না। আপনারা এখনই নির্বাচন কমিশন চাইলেন না, সেটি হলো। ফলে সরকারের উপদেষ্টাকেও তারা চাননি, এবং দুই উপদেষ্টাকে নিয়েও আপনাদের আপত্তি ছিল, ফারুকী এবং আরেকজন উপদেষ্টা সহ। জি, ফলে সেটি নিয়েও হলো না। ফলে আপনারা কি একটু উপেক্ষিত হচ্ছেন, নাকি আপনাদের শক্তি কমে গেল, নাকি আপনারা বিরোধিতা করার জন্য এই বিরোধিতাগুলো করছেন? আপনার কাছে আসলে হচ্ছে পারসেপশন আপনাদের যার কাছে যেমন, তবে আমাদের যে বিষয়টা হচ্ছে সরকারের সাথে আমাদের দূরত্ব তৈরি হয়নি, আমরা দূরত্ব রাখছি, দূরত্ব বজায় রাখছি। যে ইস্যুটা সামনে আসে, যদি আমরা আমরা যেটা ফেস করছি, আমরা যখন বিভাগীয় সফরে গিয়েছি, পুলিশের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে আইজিপি অফিস থেকে, হেডকোয়ার্টার থেকে, যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভাগীয় সফরে গিয়েছে, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। তো সাথে সাথে আমরা প্রত্যেকে এটার বিরোধিতা করেছি এবং এটা উইথড্র করার জন্য চাপ সৃষ্টি করেছি। এরপর হচ্ছে অন্তত আমি বরিশাল বিভাগীয় টিমের নেতৃত্ব দিচ্ছি, আমি আমার গাড়ির আশপাশে আমি কোনো পুলিশের গাড়ি আসতে দিইনি, যে হচ্ছে আমার এই নিরাপত্তাটা লাগবে না। তো আমরা এই ব্যাপারে আমরা কনসার্ন, এই দেশের মানুষ যেমন কনসার্ন, আমরা একইভাবে কনসার্ন, যে হচ্ছে আমাদেরকে যেন গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা নিয়ে আমরা চলতে চাচ্ছি না, গভর্নমেন্ট যেন এই দেশের মানুষকে সুযোগ সুবিধাটা দেয়। তো একইভাবে আমরা হচ্ছে একটা চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসাবে আমরা চাপ সৃষ্টি করছি, যেটা আমাদের অপছন্দ হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা কথা বলছি। এখন হয়তো যে প্রশ্ন উঠতে পারে যে হচ্ছে আপনাদের কি চাপ কি তেমন একটা দিতে পারছেন না, হয়তো আমরা সেটা পারছি না, কারণ বিভিন্ন
ইয়েতে যখন আমাদের আন্দোলনের আগ মুহূর্তে মানে 5ই আগস্ট পর্যন্ত সকল রাজনৈতিক দল আমাদেরকে সাপোর্ট দিয়েছে, একসাথে বড় ধরনের প্রবল চাপ দেওয়া হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো সরে গিয়েছে, যার কারণে আমরা না চাইলেও যেই আমরা যা সমালোচনা করতে পারি, প্রতিবাদ করতে পারি, একটা মিছিল করতে পারি, বড় সাবসিস্টেম করাটা এখন পর্যন্ত আমাদের জাহিদ ভাই, জন্য tough আর কি। আপনার কমিশনের প্রধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একটা ইঙ্গিত দিয়েছেন যে অনেকেই এটার পক্ষে মতামত দিয়েছেন, সেটি যদি পুনর্বহাল হয়ও ধরে নিচ্ছে সবার মতামতকে আমলে, তাহলে রাজনৈতিক সরকার আসলে আবার সেটির অপব্যবহার রোধের কোনো কৌশল কি থাকবে? নিশ্চয়ই থাকতে হবে। প্রথম কথাটা হচ্ছে আমরা আমাদের কমিশন থেকে সংবিধানেরও কোন কোন জিনিস পরিবর্তন হওয়া দরকার নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, সেটা আমরা সংবিধান কমিশনকে এখতিয়ার আমরা তাদেরকে কিন্তু সেটা সাজেস্ট করব। এবং তত্ত্বাবধায়ক সরকার এটা একটু বলে রাখা ভালো, আগের ফর্মে ফিরে আসবে না। আপনি সুপ্রিম আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ হয়েছে, ত্রয়োদশ সংশোধনী রিভিউ চাওয়া হচ্ছে, সব যদি হয় আগের ফর্মে আসবে না, একটা ভুল পারসেপশন আছে। নতুন করে এটা ইনক্লুড করতে হবে। আচ্ছা, এই নির্বাচন তো এই সরকারের অধীনেই হচ্ছে, পরের তত্ত্বাবধায়ক সরকার কি ফর্মে হবে, কি স্ট্রাকচার হবে সেটা আলোচনা করতে হবে। এর মধ্যে একটা জিনিস একটু বলে রাখা ভালো, আপনি যদি স্পেসিফিক করে দেন, আগেরবার সমস্যা কি হয়েছিল, আপনি একটা বিশেষ ব্যক্তি সবসময় তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন, সর্বশেষ রিটায়ার্ড যে প্রধান বিচারপতি, ফলে আপনি ওখানে ম্যানিপুলেট করার চেষ্টা করতেন। ভবিষ্যতে এটা ওপেন রেখে কোন একটা পথ বের করতে হবে, আমার মনে হয় তাহলে আর এই সুযোগ থাকবে না। শামাপা, আপনার কাছে শেষ সময় প্রশ্ন হচ্ছে, তাহলে এখন বিএনপির প্রধান এজেন্ডা কি? আগে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া এবং সরকারের প্রতি আপনাদের যে চাপ অব্যাহত ছিল, সেই চাপ সরকার মেনে নিয়েছে, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, ফলে এখন কি আপনারা তাহলে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করবেন, দল গোছানো, সাংগঠনিক কার্যক্রম? বিএনপি সবই করছে। বিএনপি এত বড় একটা দল, বিএনপি দল গোছাচ্ছে, বিএনপি কাউন্সিল করছে, বিএনপি সরকারের ক্রিটিসিজম করছে, যেখানে যেটা আমরা ভুল দেখছি ধরিয়ে দিচ্ছি, এবং অফকোর্স বিএনপি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সব কিছুই বিএনপি করছে। স্পেশালি সংস্কারগুলো আমাদের যে সকল দল মিলে যে 31 দফা দেওয়া হয়েছে, সেই 31 দফাটা সারা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্যে এই কাজটা কিন্তু বিএনপি খুবই মনোযোগ সহকারে করছে। তত্ত্বাবধায়ক সরকারের একটি কথা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ডেফিনেটলি বিএনপি, এটা তো আমরা চাচ্ছি, আমরা কোর্টেও গিয়েছি এটা নিয়ে, এবং অবশ্যই কি ফর্মে হবে, কি ধরনের চেঞ্জ হবে সেটা নিয়ে আলোচনা এবং হওয়াই উচিত, এবং একটা কনসেনসাসের ভিত্তিতে সেই তত্ত্বাবধায়ক সরকারের ডিটেলসটা হওয়া উচিত। আরেকটা যেটা আমি একটু বলতে চাই, ডক্টর জাহেদ উনি বলেছিলেন যে ওনাদের আলোচনা এসছে যে প্রবাসীদেরকে ভোটার করার ব্যাপারে, তো সেটা আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ, যেটা আমরা ডে 1 থেকে বিএনপি কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিরুদ্ধে ছিল, আমরা এখনও সেটার বিরুদ্ধে আছি। এবং প্রবাসীদেরকে যদি ভোটার করা হয় সেটার কি মেকানিজম হবে, যেমন অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে কিন্তু তারা মেইলের মাধ্যমে কিন্তু আগে থেকে পোস্টাল পাঠায়, এবং ইলেকট্রনিক বা ডিজিটাল হয়তো ভবিষ্যতে হতে পারে, বাট এখন সেটা না করে এটা ম্যানুয়ালি মেইলের মাধ্যমে করতে পারলে প্রবাসীরা এত বেশি মানে এত বেশি শুধু ভোট দেওয়ার জন্য, তাদের এত বেশি অবদান বাংলাদেশের ইকোনমিতে বিভিন্নভাবে, সুতরাং তাদেরকে অবশ্যই বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইনক্লুড করা উচিত। জি, জাহিদ ভাই, আপনাকে ছোট্ট করে একটু বলতে পারবেন কিনা যে না ভোটের ব্যবস্থা নিয়ে কি ধরনের আলাপ হচ্ছে, এবং না ভোটের ব্যবস্থা আগে ছিল বাতিল করা হয়েছে, এবার না ভোট এবার প্রচুর পক্ষের মতামত আমরা পাচ্ছি, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা ডায়ালগ করছি, রাজনৈতিক দলগুলোর অপিনিয়ন আমাদের হাতে এসে পৌঁছবে, কিন্তু এই যে সরাসরি আমরা যে আলোচনাগুলো করছি প্রচুর মানে পক্ষে আছে না ভোটের। এখানে আমি একটা জিনিস একটু যোগ করে রাখি, না ভোটের অন্তত একটা জিনিসের জন্য এটা খুব প্রতিরোধ হিসাবে কাজ করে, সেটা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন। একটা দুটো আসন একটা হোক, কিন্তু 14 সালে যা হলো সেবার যদি না ভোটটা থাকতো তাহলে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ঘটনাটা ঘটতে পারতো না। তখন না মানে তখন ইলেকশনটা হতে হতো, কারণ না একটা প্রার্থীর মতো থাকতো, আরেকটা থাকতো, সুতরাং আপনাকে কিন্তু ভোটে যেতে হতো, 153 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতো। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ শামা ওবায়দ এবং আব্দুল হান্নান মাসুদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আলোচনা, দেখা হবে আগামীকাল রাত 11টায়। সে পর্যন্ত সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, ধন্যবাদ।